এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য বেসিক কনসেপ্ট অফ প্রিপোজিশনের তৃতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পর্বে আমি প্রিপোজিশন অফ টাইম নিয়ে আলোচনা করব, আর এই সম্পর্কিত তিনটে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন অ্যাট, অন, ইন বাক্যে সময়ের ক্ষেত্রে কখন ব্যবহার করা হয় সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। প্রথমে দেখে নাও প্রিপোজিশন কী কী কারণে আসতে পারে। প্রিপোজিশন মূলত 7টি কারণে আসতে পারে। 1 নম্বর প্লেস, 2 নম্বর টাইম, 3 নম্বর মুভমেন্ট অথবা ডিরেকশান, 4 নম্বর পারপাস, 5 নম্বর ম্যানার্স, 6 নম্বর পজেশন অথবা রিলেশনশিপ, আর 7 নম্বর হচ্ছে মেজারমেন্ট। আজকে এই 7টা কারণের মধ্যে টাইম রিলেটেড অ্যাট, অন, ইন নিয়ে আলোচনা করব। প্রথমে আমি অ্যাট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। অ্যাট কোথায় বসে তার জন্য তোমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে। অ্যাট প্রধানত নির্দিষ্ট সময়, স্পেসিফিক টাইম, নির্দিষ্ট ঘটনা, স্পেসিফিক ইভেন্ট বোঝাতে ব্যবহৃত হয়। ইয়া মূলত পয়েন্ট অফ টাইম নির্দেশ করে। এবারে এক্সাম্পলগুলো দেখো, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ আ মিটিং অ্যাট 9 AM অথবা 9 o'clock। আমার 9টায় একটা মিটিং আছে। এখানে লক্ষ্য করো 9 AM একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, আর তার জন্য তার আগে দেখো প্রিপোজিশন অ্যাট বসানো হয়েছে। এখানে কিন্তু কোনো পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে না, পয়েন্ট অফ টাইম নির্দেশ করছে। তার জন্য দেখো অ্যাট প্রিপোজিশন বসেছে। এবারে পরের এক্সাম্পলটা দেখো, দ্য শপ ক্লোজেস অ্যাট মিডনাইট। দোকানটা মধ্যরাত্রে বন্ধ হয়। এখানে দেখো মিডনাইট বলতে রাত 12টা বোঝায়, সুতরাং এটা একটা ফিক্সড টাইম বোঝাচ্ছে। তার জন্য দেখো এখানে অ্যাট প্রিপোজিশন বসেছে। এবার পরেরটা দেখো, সি রিচড হোম অ্যাট লাঞ্চ টাইম, ডিনার, ব্রেকফাস্ট। এক্ষেত্রে দেখো লাঞ্চ টাইম, ডিনার, ব্রেকফাস্ট এগুলো সবই কিন্তু স্পেসিফিক টাইম নির্দেশ করছে, কোনো পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে না। তার জন্য এদের আগে অবশ্যই অ্যাট প্রিপোজিশন বসাতে হবে। এবারে পরের এক্সাম্পলটা দেখো, রাজ গেটস আপ অ্যাট ডন, সানরাইজ, ডে ব্রেক। রাজ ঘুম থেকে ভোরে ওঠে। এখানে দেখো ডন, সানরাইজ, ডে ব্রেক এই সমস্ত পূর্বে অ্যাট প্রিপোজিশন বসাতে হবে। এগুলো কিন্তু একটা স্পেসিফিক টাইম বোঝায়। তোমরা নিউজ পেপারে দেখে থাকবে সানরাইজ অথবা সানসেটের একটা স্পেসিফিক টাইম দেওয়া থাকে, সুতরাং এগুলো সবই স্পেসিফিক টাইম, আর তার জন্য অবশ্যই প্রিপোজিশন অ্যাট বসাতে। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, উই ফিনিশড আওয়ার ওয়ার্ক অ্যাট দ্য সেম টাইম। আমরা একই সময় আমাদের কাজটা শেষ করেছিলাম। এখানে দেখো অ্যাট দ্য সেম টাইমের অর্থ হচ্ছে দুটো অ্যাকশান একই সময় শেষ হয়েছে। এখানে যদি উই দুটো ব্যক্তি হয় তাহলে তাদের দুজনের কাজ একটা স্পেসিফিক টাইমে গিয়ে শেষ হয়েছে, আর এই স্পেসিফিক টাইম থাকার জন্য এখানে প্রিপোজিশন অ্যাট বসেছে। এবার পরেরটা দেখো, হি ইজ নট অ্যাট হোম অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য মোমেন্ট, ট্রাই লেটার। সে এই মুহূর্তে ঘরে উপস্থিত নেই, পরে চেষ্টা করো। দেখো এই মুহূর্ত এখানে একটা পয়েন্ট অফ টাইম নির্দেশ করছে, আর তার জন্য দেখো প্রিপোজিশন অ্যাট বসেছে। আবার পরেরটা দেখো, সি ইউজুয়ালি রিডস দিস বুক অ্যাট বেড টাইম। সে সাধারণভাবে এই বইটা বেড টাইমে পড়ে। এখানে দেখো বেড টাইম, এই বেড টাইম কিন্তু একটা স্পেসিফিক টাইম বোঝায়। বেড টাইম বলতে 10টা হতে পারে, 11টা হতে পারে, সুতরাং একটা স্পেসিফিক টাইম হওয়ার জন্য এখানে প্রিপোজিশন অ্যাট বসেছে। আবার পরেরটা দেখো, আই উইল কল ইউ অ্যাট নুন, মিড ডে। আমি দুপুরবেলা তোমাকে ফোন করব। এখানে দেখো নুন, মিড ডে এগুলো কিন্তু একটা স্পেসিফিক টাইম বোঝায়। নুন, মিড ডে বলতে দুপুর 12টা বোঝায়, একটা স্পেসিফিক টাইম। তার জন্য দেখো এখানে প্রিপোজিশন অ্যাট বসেছে। এক্সাম্পলটা দেখো, আই স্টে উইথ মাই ফ্যামিলি অ্যাট খ্রিস্টমাস, হোলি, দেওয়ালি, দুর্গাপূজা। এখানে দেখো খ্রিস্টমাস, হোলি, দেওয়ালি, দুর্গাপূজা এগুলো সবই হচ্ছে ফেস্টিভ্যালের নাম। আর একটু আগেই বলেছি যে কোনো স্পেসিফিক ইভেন্ট বা বিশেষ ঘটনা বোঝালে সবসময় প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে হবে। তার জন্য দেখো এখানে প্রিপোজিশন অ্যাট বসেছে। পরেরটা দেখো, দ্য চিলড্রেন রিটার্ন হোম অ্যাট ডাস্ক, সানসেট, টুয়াইলাইট। শিশুরা ঘরে ফেরে গোধূলিতে অথবা সূর্যাস্তের সময়। এখানে দেখো ডাস্ক, টুয়াইলাইটের অর্থ হচ্ছে গোধূলি। গোধূলিটা কি? বিকাল আর সন্ধ্যের মাঝামাঝি সময়কে গোধূলি বলা হয়। এখানে দেখো ডাস্ক, সানসেট, টুয়াইলাইট এগুলো কিন্তু সবই পয়েন্ট অফ টাইম নির্দেশ করছে। তার জন্য দেখো এখানে প্রিপোজিশন অ্যাট বসেছে। পরেরটা দেখো, রিটার্ন টু মি অ্যাট দ্য স্টার্ট, এন্ড অফ দ্য ডে। এখানে দেখো স্টার্ট আর এন্ডের আগে দেখো প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়েছে। আর মনে রাখবে স্টার্ট আর এন্ডের আগে অ্যাট বসালে বুঝবে যে কোনো অ্যাক্টিভিটি বা প্রোগ্রামের স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট বোঝাচ্ছে, আর পয়েন্ট বোঝাবার জন্য এখানে দেখো প্রিপোজিশন অ্যাট বসেছে। আরও এক্সাম্পল দেখো, আই উইল ফিনিশ দ্য কোর্স
অ্যাট দ্য এন্ড অফ এপ্রিল, এপ্রিলের শেষে আমি কোর্সটা শেষ করব। এখানে দেখো অ্যাট দ্য এন্ড বলতে এপ্রিলের এন্ডিং পয়েন্ট বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে অ্যাড বসেছে। আবার দেখো আরেকটা এক্সাম্পল, ইট ইজ টু হট টু গো আউট ইন দ্য মিডিল অফ দ্য ডে, অর্থাৎ দিনের মাঝে এতই গরম যে বাইরে বেরানো যায় না। এখানে দেখো ইন দ্য মিডিল, যদি মাঝখানে বোঝায়, মিডিল পোর্শন বোঝায়, তাহলে কিন্তু ইন ব্যবহার করতে হবে, কিন্তু স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট বোঝালে সবসময় অ্যাড ব্যবহার করতে হবে। পরেরটা দেখো, হি ওয়াজ অ্যাপয়েন্টেড প্রফেসর অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে সে প্রফেসর নিযুক্ত হয়েছিল, অধ্যাপক নিযুক্ত হয়েছিল। এখানে দেখো একটা স্পেসিফিক এজ বোঝাচ্ছে, অর্থাৎ একটা স্পেসিফিক সময় সে একটা বিশেষ ঘটনা বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে প্রিপোজিশন অ্যাড বসেছে। অন প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। কোনো সিঙ্গেল ডে 24 আওয়ার্স বোঝাতে এবং কোনো নির্দিষ্ট দিনের অংশ বোঝাতে আমরা অন ব্যবহার করি। মনে রাখবে, অনে কোনো ব্যাপ্তি বা ডিউরেশন বোঝানো হয় না। এখানে 24 আওয়ার্স বলতে আমি কোনো পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছি না, জাস্ট একটা সিঙ্গেল ডে হিসেবে দেখাতে চেয়েছি। এবারে এক্সাম্পলগুলো দেখো, হার বার্থডে ইজ অন দ্য 7th আগস্ট, অথবা অন আগস্ট 7, অথবা অন দ্য 7th অফ আগস্ট। এখানে দেখো একটা নির্দিষ্ট তারিখের একটা বিশেষ দিনের কথা বলা হয়েছে, তার জন্য দেখো এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আর মনে রাখবে, কোনো ডেটের পূর্বে সর্বদা অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। এবারে পরের এক্সাম্পলটা দেখো, উই উইল মিট অন সানডে অথবা ওয়েডনেসডে। এখানে দেখো সানডে, ওয়েডনেসডে একটা সিঙ্গেল ডের কথা বলা হয়েছে, আর সিঙ্গেল ডে বোঝাতে সর্বদা অন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আবার এই এক্সাম্পলটা দেখো, উই ডোন্ট ওয়ার্ক অন সানডেজ, আমরা রবিবারে কাজ করি না। এখানে দেখো এখানে সানডে বলতে বোঝাচ্ছে এভরি সানডে, আর তার জন্য দেখো সানডের সঙ্গে এস অ্যাড করা হয়েছে। এবারে পরের এক্সাম্পলটা দেখো, উইল মিট অন দ্য ইভিনিং অফ নভেম্বর 12, আমরা 12ই নভেম্বরের সন্ধেবেলা সাক্ষাৎ করব। এখানে দেখো নভেম্বর 12, এখানে কিন্তু একটা স্পেসিফিক ডে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে, আর তার অংশ হচ্ছে ইভিনিং। একটা নির্দিষ্ট দিনের অংশ বোঝাতে সর্বদা অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। এবারে পরেরটা দেখো, উইল লিভ ফর দিল্লি অন সানডে আফটারনুন, আমরা দিল্লি রওনা হব রবিবারের বিকেলবেলা। এখানে দেখো সানডে হচ্ছে একটা টাইম নাউন, আফটারনুন হচ্ছে আর একটা টাইম নাউন, এই দুটো টাইম নাউন মিলে একটা ফ্রেজ তৈরি করেছে, আর এই ফ্রেজের প্রথম যে শব্দটা থাকে সেই অনুসারে এই প্রিপোজিশনটা নির্ধারণ করা হয়। এখানে দেখো রয়েছে সানডে, আর তার জন্য দেখো এখানে অন ব্যবহার করা হয়েছে। আবার এই এক্সাম্পলটা দেখো, ডু উই হ্যাভ এ ক্লাস অন মানডে মর্নিং, আমাদের কি সোমবারের সকালে ক্লাস আছে। এখানে একইভাবে দেখো মানডে হচ্ছে একটা টাইম নাউন, আবার দেখো মর্নিং হচ্ছে আরেকটা টাইম নাউন, এই দুটো টাইম নাউন মিলে একটা ফ্রেজ তৈরি করেছে, আর এই ফ্রেজের প্রথম পার্ট হচ্ছে মানডে, আর সেই অনুযায়ী এই অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আবার পরের এক্সাম্পলটা দেখো, দ্য কম্পিটিশান উইল বি হেল্ড অন ইন্ডিপেন্ডেন্স ডে, খ্রিস্টমাস ডে, ভ্যালেন্টাইন্স ডে, নিউ ইয়ার্স ডে। এগুলো দেখো একটা বিশেষ দিনের কথা বলা হয়েছে। এর আগে আমি বলেছিলাম যে বিশেষ ঘটনার কথা বললে সবসময় অ্যাট প্রিপোজিশন ব্যবহার করা হয়, কিন্তু বিশেষ দিনের কথা বললে সবসময় অন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এগুলো দেখো একটা বিশেষ দিন, এবং প্রতি বছর কিন্তু একটা নির্দিষ্ট ডেটে পালিত হয়। যেমন ধরো ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয় 15th আগস্ট, খ্রিস্টমাস ডে পালিত হয় 25th ডিসেম্বর, ভ্যালেন্টাইন্স ডে পালিত হয় 14th ফেব্রুয়ারি, নিউ ইয়ার্স ডে পালিত হয় 1st জানুয়ারি। তাহলে দেখো প্রতি বছর কিন্তু একটা স্পেসিফিক ডেটে এগুলো পালন করা হয়, তার জন্য এখানে অন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। যদি শুধু খ্রিস্টমাস থাকে তাহলে কিন্তু তার আগে প্রিপোজিশন অ্যাড বসবে, কিন্তু খ্রিস্টমাসের সঙ্গে যদি ডে কথাটা উল্লেখ থাকে তাহলে অন ব্যবহার করতে হবে। আবার পরের এক্সাম্পলটা দেখো, অন দ্য উইকেন্ডস আই লাইক টু ওয়াচ ফুটবল। এখানে দেখো উইকেন্ডের সঙ্গে অন ব্যবহার করা হয়েছে। মনে রাখবে যে উইকেন্ডের সঙ্গে কিন্তু অ্যাট অন দুটোই ব্যবহার করা যায়, কিন্তু অন ব্যবহার করলে এটা সাধারণত আমেরিকান ইংলিশে হয়। আমেরিকান ইংলিশে উইকেন্ডের সঙ্গে অন ব্যবহার করা হয়। আর আরেকটা দেখো, অ্যাট দ্য উইকেন্ডস আই লাইক টু ওয়াচ ফুটবল, উইকেন্ডের সঙ্গে যখন অ্যাড ব্যবহার করা হয় সেটা ব্রিটিশ ইংলিশে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে উইকেন্ডের সঙ্গে আমরা অন ব্যবহার করি। এবার পরেরটা দেখো, হি গেভ হার আ গোল্ড নেকলেস অন দেয়ার অ্যানিভার্সারি। এখানে দেখো অ্যানিভার্সারি বলতে একটা বিশেষ দিন, যেদিন ওই বিশেষ ঘটনাটা পূর্বে ঘটেছিল। দেখো এটা একটা বিশেষ দিন বোঝাচ্ছে,
আর তার জন্য দেখো এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এবার পরেরটা দেখো, আই উইল গো শপিং অন দ্য উইকেন্ড। একইভাবে দেখো উইকেন্ডের পূর্বে এখানে অন ব্যবহার করা হয়েছে। এবার পরেরটা দেখো, আই ওয়াজ ভেরি হ্যাপি অন দ্য ফার্স্ট ডে অফ মাই জব। অর্থাৎ আমার কাজের প্রথম দিন আমি খুব খুশি ছিলাম। এখানে দেখো একটা বিশেষ দিন বোঝাচ্ছে, আমার কাজের প্রথম দিন, একটা দিনের কথা উল্লেখ করা হয়েছে, তার জন্য এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আবার পরেরটা দেখো, সি ফেল্ট নার্ভাস অন হার ওয়েডিং ডে। তার বিবাহের দিন সে নার্ভাস অনুভব করেছিল। দেখো একটা বিশেষ দিন বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। নম্বর এক্সাম্পলটা দেখো, আওয়ার স্কুল উইল ওপেন অন দ্য 2nd মে। এখানে দেখো ওই তারিখের একটা দিনের কথা বলা হয়েছে যেদিন আমাদের স্কুল খুলবে, তার জন্য দেখো এখানে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আবার পরের এক্সাম্পলটা দেখো, দ্য মাধ্যমিক এক্সাম উইল কমেন্স অন দ্য 13 মার্চ। মাধ্যমিক পরীক্ষা 13ই মার্চ শুরু হবে। এখানেও দেখো একটা দিনের কথা উল্লেখ আছে, আর তার জন্য দেখো অন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এই ফ্রেজগুলো লক্ষ্য করো যাদের সাথে সবসময় অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। অন দ্য অকেশন অফ হার বার্থডে সি ইনভাইটেড মি। তার জন্মদিন উপলক্ষে সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এখানে দেখো অন দ্য অকেশন অফ, এখানে কিন্তু অনেক জায়গায় অ্যাড ব্যবহার করা যাবে না। আবার পরেরটা দেখো, হি ওয়াজ গিভেন আ ফেয়ারওয়েল পার্টি অন দ্য ইভ অফ হিজ রিটায়ারমেন্ট। তার অবসরের প্রাক্কালে তাকে ফেয়ারওয়েল পার্টি দেওয়া হয়েছিল। এখানে দেখো অন দ্য ইভ অফ এর অর্থ হচ্ছে কোনো বিশেষ দিনের আগের দিন। এবারে আমরা দেখব অন টাইম এবং ইন টাইমের মধ্যে পার্থক্য। অন টাইমের অর্থ হলো ঠিক সময় বা সময় মতো বা নির্দিষ্ট সময়। এক্সাম্পল দেখো, আই রিচড মাই অফিস অন টাইম। আমি সময় মতো আমার অফিসে পৌঁছেছিলাম। এর অর্থ হচ্ছে আগেও পৌঁছায়নি, পরেও পৌঁছায়নি, ঠিক নির্দিষ্ট সময় পৌঁছেছিলাম। আবার ইন টাইমের অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে। দ্য ট্রেন অ্যারাইভড ইন টাইম। ট্রেনটা নির্দিষ্ট সময় এসেছিল। আমি ইন প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। সাধারণত শর্টার ডিউরেশন, লঙ্গার ডিউরেশন, ইনডেফিনিট ডিউরেশনে ইন প্রিপোজিশন ব্যবহৃত হয়। ইন মূলত পিরিয়ড অফ টাইম নির্দেশ করে। এখানে দেখো শর্টার ডিউরেশন, 1-2 ঘন্টার ডিউরেশন হলো আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। আবার দেখো লঙ্গার ডিউরেশন, বছর মাসের ডিউরেশন হলো আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। আবার দেখো ইনডেফিনিট ডিউরেশন, যে ডিউরেশন আনলিমিটেড, সেক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। এবারে এক্সাম্পলগুলো দেখো, আওয়ার স্কুল ওয়াজ সেট আপ ইন 1990। 1990 সালে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখো একটা ইয়ারের পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, সেক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আবার পরেরটা দেখো, ইট ইজ ভেরি হট ইয়ার ইন জুলাই। জুলাই মাসে এখানে খুব গরম থাকে। এখানে দেখো মান্থের পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তার জন্য দেখো ইন প্রিপোজিশন ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, ইন উইন্টার উই ওয়ার ওয়ার্ম ক্লথ। শীতকালে আমরা গরম পোশাক পরি। এখানে দেখো সিজনের পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তার জন্য দেখো ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। নম্বর এক্সাম্পলটা দেখো, ডু ইউ থিঙ্ক উই উইল গো টু জুপিটার ইন দ্য ফিউচার। তুমি কি মনে করো ভবিষ্যতে আমরা জুপিটারে যাব? এখানে দেখো ফিউচার আনলিমিটেড পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তার জন্য দেখো ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আবার এই এক্সাম্পলটা দেখো, ইন দ্য পাস্ট উই ইউজ টু প্লে ক্রিকেট অল ডে লং। অতীতে আমরা সারাদিন ধরে ক্রিকেট খেলতাম। এখানে দেখো পাস্ট আনলিমিটেড পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, আর তার জন্য দেখো ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, মিঠু প্র্যাকটিসেস সিঙ্গিং ইন দ্য মর্নিং, আফটারনুন, ইভিনিং। এখানে দেখো মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলো সবই হচ্ছে একটা দিনের অংশ, আর এদের স্থায়িত্ব দেখো কয়েক ঘন্টা করে হয়। তার মানে এগুলো সবই পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এবার পরেরটা দেখো, দে ম্যানেজ টু ফিনিশ দ্য জব ইন 2 উইকস ফোর্টনাইট। এখানে দেখো 2 উইকস ফোর্টনাইট, এদের আগে দেখো ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এগুলো সবই কিন্তু একটা ডিউরেশন বোঝাচ্ছে, একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য মিটিং স্টার্টস ইন 10 মিনিট। একইভাবে দেখো 10 মিনিট, 10 মিনিটের ব্যবধান বোঝাচ্ছে, আর পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তার জন্য দেখো ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দ্য প্রজেক্ট মে বি কমপ্লিটেড ইন আ ফিউ ডেজ। প্রজেক্টটা কিছু দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যেতে পারে। এখানে দেখো ইন আ ফিউ ডেজ,
কিছু দিনের ব্যবধান বোঝাচ্ছে, ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, দিস বিউটিফুল প্যালেস ওয়াজ বিল্ড ইন দ্য 18th সেঞ্চুরি। এই সুন্দর প্যালেসটা 18th সেঞ্চুরিতে নির্মাণ করা হয়েছিল। এখানে দেখো 18th সেঞ্চুরি বোঝাচ্ছে, 100 বছরের ব্যবধান বোঝাচ্ছে, আর এক্ষেত্রে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পলটা দেখো, দ্য অ্যাস্ট্রোনটস এক্সপ্লোরড দ্য মুন ইন দ্য 1960s অথবা 60s। মহাকাশচারীরা চন্দ্রাভিযান করেছিল 60-এর দশকে। এখানে দেখো দশক, 10 বছরের ডিউরেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, ইন দ্য মিডিল এজেস আর্ট অ্যান্ড লিটারেচার ফ্লারিশড ইন ইন্ডিয়া। মধ্যযুগে ভারতে শিল্প সাহিত্যের উন্নতি হয়েছিল। এখানে দেখো মিডিল এজেস একটা লঙ্গার ডিউরেশন বোঝাচ্ছে, আর তার জন্য দেখো এখানে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এবারে আমরা দেখব অ্যাট নাইট আর ইন দ্য নাইটের মধ্যে পার্থক্য। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দ্য স্টার্স শাইন অ্যাট নাইট। তারারা রাতে আলো দেয়। এখানে দেখো নাইট বলতে বোঝাচ্ছে যে কোনো রাত্রি, আর এটা জেনারেল সেন্সে ব্যবহার করা হয়েছে, আর এক্ষেত্রে নাইটের আগে অ্যাট বসাতে হবে। আবার পরের এক্সাম্পলটা দেখো, উই কুড নট গো টু দ্য পার্টি ইন দ্য নাইট। আমরা রাত্রে পার্টিতে যেতে পারিনি। এখানে দেখো, এখানে নাইট বলতে কোনো একটা নির্দিষ্ট রাত্রির কথা বলা হয়েছে, আর এই জন্য এখানে দেখো নাইটের আগে ইন ব্যবহার করা হয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।